Assalamualaikum. Welcome to our online class, Isfahani High School. You know I am Selina ma'am, তোমাদের biology teacher, class 10. আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় বসে যে এর আগে আমি মডেল টেস্টে যে কোশ্চেনগুলো দিয়েছিলাম সেগুলোর উত্তর তোমরা অলরেডি তৈরি করে ফেলেছো। আমি জানি তোমরা সবাই খুব ভালো ছেলে মেয়ে, তোমরা পড়া জমিয়ে রাখো না, প্রতিদিনের পড়া তোমরা প্রতিদিন পড়ে ফেলো। আসলে কি প্রতিদিনের পড়াটা যদি প্রতিদিন তুমি না পড়ো তাহলে কিন্তু পড়াটা তোমার জন্যই জমে যাবে এবং তুমি পরে কিন্তু সেই সময়গুলো আর পাবে না। আর তারপর আমি তোমাদের কিছু কথাও বলি ক্লাসের পাশাপাশি, যেমন আমাদের নৈতিক চরিত্র বা নৈতিকতা এগুলোও শিখতে হবে। আমরা প্রতিদিন সকালে উঠে যে যার ধর্ম সেই অনুযায়ী প্রার্থনা করব। তারপর কি করব, নিজের যে হোমওয়ার্কগুলো আছে, বাসার কাজগুলো যে আমরা অনলাইন ক্লাসে আমরা দিচ্ছি সেই হোমওয়ার্কগুলো আমরা করে ফেলবো। এই কথাগুলো আমি তোমাদেরকে বলি। এরপর পড়ালেখার পাশাপাশি ঘরে যাদের বড় এবং ছোট শিশু আছে তাদের দেখাশোনা করবে এবং অবশ্যই মা বাবার কথা মেনে চলবে। আর পাশাপাশি তোমরা সৃজনশীল কিছু কাজ করবে। যেহেতু তোমরা বেশিরভাগ সময় এখন বাসায় থাকছো, পড়ালেখা করতে হয়তো তোমাদের বোর ফিল হয়, সেজন্য তোমরা যে যা পারো, সেটা গিটার বাজানো হোক বা নাচ বা গান, কবিতা আবৃত্তি, অর্থাৎ সৃজনশীল যে কাজগুলো রয়েছে সেগুলো তোমরা পাশাপাশি করবে। এতে তোমাদের মন ভালো থাকবে এবং পড়ালেখাটাও সুন্দরভাবে হবে। অর্থাৎ যেহেতু সময়টা তোমরা স্কুলে আসতে পারছো না, অনেক সময় ঘরে থাকছো, সেই জন্যই তোমাদেরকে এই কথাগুলো বলা। আচ্ছা ঠিক আছে, তবে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। আমাদের স্কুল অর্থাৎ যে বৈশ্বিক করোনা ভাইরাসের যে প্রভাবটা ছিল, তো সেটার জন্য বহুদিন স্কুল বন্ধ ছিল, সেটা আমরা আল্লাহর রহমতে কাটিয়ে উঠতে পারছি ধীরে ধীরে। হয়তো তোমাদের সাথে আমাদের দেখা হতে যাচ্ছে আর কিছুদিন পরেই। তোমরা সরকারি নির্দেশনাগুলো পেয়েছো, তো আমি তোমাদের বলেছিলাম যে তোমরা এগুলো খাতায় লিখে রাখবে এবং স্কুল খুললে আমি তোমাদের কাছ থেকে পড়াগুলো অবশ্যই দেখবো যে খাতায় লিখেছো কিনা বা পড়েছো কিনা। আশা করি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে। আর আপাতত তোমাদের জন্য এটাই হচ্ছে বিশাল একটা গুড নিউজ, অর্থাৎ তোমাদের সঙ্গে আমাদের একত্রে ক্লাস করার একটা সুযোগ হচ্ছে। এটা জেনে নিশ্চয়ই সবাই আনন্দে আছো। যাই হোক, তাহলে আজকে আমার সেই মডেল টেস্টে আমি পরবর্তী যে প্রশ্নগুলো বলেছিলাম দিব সেগুলো দিচ্ছি। এই অধ্যায়গুলো আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, তো এখন কাজ হচ্ছে ছোট প্রশ্ন তৈরি করা, প্রশ্নের উত্তর তৈরি করা এবং মুখস্থ করে সেগুলো পুনরায় আবার অন্য খাতায় লেখা। আর একটা খাতা সেলিনা ম্যাম লিখেও আলাদা করে রাখবে, সেই খাতাটা তোমরা আমাকে সাবমিট করবে। কার কি ভুল হলো, কে কীভাবে উত্তর, অনেকেই হয়তো উত্তর কীভাবে লিখবে বুঝতে পারছিলে না, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে ধরিয়ে দিব। ঠিক আছে? ওকে মাই ডিয়ার লিসেনার, তাহলে এখন আমরা পরবর্তী যে প্রশ্নগুলো পড়ব সেগুলো একটু দেখে নিচ্ছি। আমাদের অধ্যায়টা হচ্ছে 3 সেল ডিভিশন বা কোষ বিভাজন, রাইট? দেখো তোমরা বইটা খুলে নিতে পারো, যাদের হাতে এখন বই খাতা কলম আছে সাথে সাথে খুলে নাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এখন দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন 1 নম্বরে কি লেখা আছে? প্রোটোপ্লাজম কাকে বলে? রক্তকে মানবদেহের পরিবহন কলা বলা হয় কেন? আচ্ছা ধীরে ধীরে তাহলে আমরা প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে, সবাই খাতায় লিখে ফেলো এক এক করে। আকর্ষণ তন্তু কি? আকর্ষণ তন্তু কি বা কাকে বলে? ওকে, 4 নাম্বার তোমরা নাম্বার দিয়ে দিয়ে এভাবে লেখো এবং অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আলাদা করে আলাদা একটি খাতায় লিখবে যাতে তোমাদের পরে পড়তে সুবিধা হয়। এরপর আসো, মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন? তার আগে জানতে হবে মাইটোকন্ড্রিয়া কি। মাইটোকন্ড্রিয়া কি বা কাকে বলে? এটা আমরা সেই ক্লাস 7 থেকে পড়ে আসছি, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এছাড়া আমি অনলাইন ক্লাসেও এটা পড়িয়েছি। তারপর যদি আরও বেশি সমস্যা হয়, তোমাদের যে বইগুলো আছে বা হেল্পিং সাপ্লিমেন্টারি যে বইগুলো আছে সেগুলো থেকে তোমরা হেল্প নিয়ে লিখতে পারো। ওকে, নাম্বার 5, মাইটোকন্ড্রিয়ার কাজ কি? এখান থেকে কয়েকটা প্রশ্ন হয়। কন্ড্রিয়ার কাজ লিখো এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন?
দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রায় অনেক যখন তোমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে ওখানে দেখবে একটা না একটা প্রশ্ন এখান থেকে আছে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? এর পরেরটা হচ্ছে নাম্বার 7। নাম্বার 7-এ তুমি কি লিখবে? নিউক্লিওটাইড কাকে বলে? বানানগুলো দেখো, নিউক্লিওটাইড কাকে বলে? আশা করি তোমরা বুঝতে পারছো লেখাগুলো, তবুও আমি আবার একটু পড়ে শোনাচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রোটোপ্লাজম কাকে বলে? রক্তকে মানবদেহের পরিবহন কলা বলা হয় কেন? আকর্ষণ তন্তু কি বা কাকে বলে? মাইটোকন্ড্রিয়া কি বা কাকে বলে? এর সাথে তুমি যদি গঠনটা লিখে দিতে পারো, এর গঠন, এটা একটু বড় প্রশ্ন চলে যায়, তুমি শিখে রাখতে পারো। এর গঠন চিত্রসহ আলোচনা করো। আলোচনা করো, এভাবেও আসতে পারে। ওকে, আচ্ছা, তারপরেরটা দেখো, চিত্রসহ আলোচনা করো। মাইটোকন্ড্রিয়ার কাজ লিখো। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? নিউক্লিওটাইড কাকে বলে বা নিউক্লিওটাইড কি? এভাবেও আসতে পারে, একই উত্তর হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এর পরেরটি দেখো, যে পরের যে প্রশ্ন, আশা করি তোমরা একটু লিখেছো, আমি একটু পরে এগুলো ইরেজ করে দিব, বা তোমরা বারবার করে স্ক্রিনশট দিয়ে এগুলো রাখতে পারো। পরবর্তীতে তোমরা এগুলো লিখে নিবে এবং উত্তরগুলো অবশ্যই তৈরি করবে। এবার আসো পরের প্রশ্নটাতে যাই। সাইটোকাইনেসিস কি? সাইটোকাইনেসিস, উচ্চারণগুলো ভালো করে শুনবে এবং প্র্যাকটিস করবে। কাইনেসিস কি? ওকে ওকে মাই ডিয়ার লিসনার, এখন আমি উপরের যে লেখাগুলো ছিল সেগুলো আমি একটু করে দিচ্ছি, ইরেজ করে দিচ্ছি। আশা করি তোমরা এগুলো তুলে ফেলেছো খাতায়। 7-8 পর্যন্ত হয়েছে, আমরা এবার 9 থেকে আবার শুরু করছি। একটু অপেক্ষা করো, আমি পরের প্রশ্নগুলো দিচ্ছি। অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? নাম্বার 10-এ আছে হলো, কোষের কোন অঙ্গাণুটি রঙিন রং সৃষ্টি করে? কোষের কোন অঙ্গাণুটি রঙিন রং সৃষ্টি করে? ওকে, এবার আসো নাম্বার 11। ICZN এর পূর্ণরূপ লিখো। ICZN এর পূর্ণরূপ লিখো। ওকে, 12। কোষের কোন অঙ্গাণুটিকে শক্তিঘর বলা হয়? কোষের কোন অঙ্গাণুটিকে শক্তিঘর বলা হয়? কোষের কোন অঙ্গাণুটিকে শক্তিঘর বলা হয়? এরপরে আসো 12।
অ্যামাইটোসিস কি? অ্যামাইটোসিস কি? তাহলে তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো ওকে, অ্যামাইটোসিস কি? সমীকরণিক কোষ বিভাজন বলতে কি বোঝো? সমীকরণিক কোষ বিভাজন বলতে কি বোঝো? ওকে, এবার আসো 13 পরে হচ্ছে 14 নাম্বার। রাইবোজোম কি? এটা একটু ভালো করে লিখছি, বর্গীয় জ ওকার। রাইবোজোম কি? বাস্ট ফাইবার কি? বাস্ট ফাইবার কি? এগুলো অল্প কথায় বা এক কথায় জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর তোমরা অবশ্যই সুন্দরভাবে শিখবে। এরপর আসো মেন কথা, যেটা আমাদের যে চ্যাপ্টারটা, মানে সেল ডিভিশন, কোষ বিভাজন কি, এটা আমাদের শিখতে হবে। এটা আমরা অলরেডি অনলাইন ক্লাসে আলোচনা করেছি, তারপরেও তোমাদের আবার আমি পড়ার জন্য দিচ্ছি, কারণ বিজ্ঞানটা বারবার প্র্যাকটিস করতে হয়। কোষ বিভাজন কি, এবং যেগুলোর সাথে চিত্র থাকবে, চিত্রের কথা যদি উল্লেখ নাও থাকে তাহলেও তোমাকে চিত্র এঁকে বুঝিয়ে দিতে হবে। এতে তোমার প্রশ্নের উত্তরটি খুব সুন্দর হয় এবং তুমি নম্বর বেশি পাবে। মধ্যচ্ছদা কি? টেন্ডন ও লিগামেন্টের মধ্যে পার্থক্য লিখো। এখানে যেহেতু 2 নাম্বারে, তাহলে তুমি দুইটা 4টা লিখে দিতে পারো। তাহলে মধ্যচ্ছদা কি? ওকে মাই ডিয়ার লিসেনার, এখন আমি তাহলে উপরেগুলো একটু আবার ইরেজ করে দিচ্ছি, তোমরা এখান থেকে লিখে নাও। এ পর্যন্ত নিচেরগুলো থাক, তোমরা লিখতে থাকো। মধ্যচ্ছদা কি? এই প্রশ্নটির পরে হচ্ছে নাম্বারটা হবে 18। তারপর আমরা এখানে কি লিখব? টেন্ডন ও লিগামেন্টের মধ্যে পার্থক্য লিখো। টেন্ডন ও লিগামেন্টের মধ্যে পার্থক্য লিখো। 19 নাম্বার। পার্থক্য লেখার সময় অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে ছক করে নিবে এবং দুই পাশে দুইটি আলাদা আলাদা করে ঘর বানাবে। যেমন ধরো টেন্ডন ও লিগামেন্টের মধ্যে পার্থক্য লিখলে এভাবে করে ছক বানিয়ে নেবে। এভাবে ছক করে অনেকে কি করো, গদ করে লিখে রাখো, এতে নাম্বার ভালো পাওয়া যায় না। এভাবে করে লিখবে পার্থক্য, আবার উপরে লিখে নিবে টেন্ডন ও লিগামেন্টের মধ্যে পার্থক্য, নিচে দেওয়া হলো। এই পাশে লিখবে টেন্ডন, এ পাশে লিখবে লিগামেন্ট। এটা হচ্ছে পার্থক্য লেখার নিয়ম। তুমি আরেকটা ঘর করে নিতে পারো, এখানে লিখতে পারো বৈশিষ্ট্য। যেমন প্রথমে হয়তো সংজ্ঞাটা দিলে এখানে সংজ্ঞা 1 নাম্বার দিয়ে এখানে লিখতে পারো সংজ্ঞা, দুটো লিখলেই হবে যেহেতু 2 মার্ক। এখানে সংজ্ঞা এভাবে, বা এখানে 2 নাম্বার যে নাম, যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো তোমরা এখানে উল্লেখ করে বাকিটা তোমরা এখানে লিখতে পারো। এতে করে তোমার স্ট্যান্ডার্ড হয়, প্রশ্নের উত্তরটা সুন্দর হয়। আচ্ছা, টেন্ডন ও লিগামেন্টের মধ্যে। আর ছক করার সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, অবশ্যই পেন্সিল দিয়ে ছকটি আঁকবে। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি। তারপরে দেখো
মাইটোসিস কোথায় ঘটে? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা অনেক সময় আসে, তাই তোমরা এটা একটু মনোযোগ দিয়ে পড়বে। মাইটোসিস কোথায় ঘটে? দেখো আমরা 20 নম্বরে প্রায় চলে এসেছি। আর তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো না দেখো বা এইভাবে যদি পড়াশোনা না করো, তাহলে কিন্তু আমাদের এই অনলাইন ক্লাসের কোনো সার্থকতা নেই। তোমরা অবশ্যই অনলাইন ক্লাসগুলো দেখবে, প্রতিদিন যে যে টিচারের ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা টিচারের ক্লাস দেখবে, অন্তত তুমি কিছু হলেও এর মধ্য থেকে উপকৃত হবে। এবং তোমরা যদি উপকৃত হও তাহলেই আমাদের এই ক্লাসগুলো করে সার্থক হবে। আসলে এখন এমন একটা সিচুয়েশন, যে যার অবস্থান থেকেই পড়ালেখা করতে হবে বা কাজকর্ম করতে হবে। কাজকর্ম থামিয়ে রাখাও যাবে না এবং পড়ালেখা জমিয়ে রাখাও যাবে না, কারণ আমাদের সিচুয়েশন অনুযায়ী লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। আশা করি তোমরা কথাগুলো আমার বুঝতে পেরেছো। আর এই কথাগুলো তোমাদেরকে বলার উদ্দেশ্যই যে তোমরা কখনো মর্মাহত হবে না, আশাহত হবে না। স্কুল বন্ধ, টিচারদের কাছে যেতে পারছি না তাই বলে পড়ালেখা বন্ধ, সেটাও ভাববে না। সবসময় মনে রাখবে উই শ্যাল ওভারকাম। এটাই যে প্রথম প্যান্ডামিক পৃথিবীতে তা নয়, এর আগেও অনেক বড় বড় প্যান্ডামিক এসেছে, সেটাকেও মানুষ জয় করতে পেরেছে। তাহলে সবাই একবার আমার সঙ্গে আবার বলো, উই শ্যাল ওভারকাম। আমরা সবাই এই সিচুয়েশন থেকে বের হয়ে আসব, কিন্তু আমাদের জীবনের কোনো কিছু থেমে রাখা চলবে না। ওকে, সব কিছু চলমান অবস্থায় থাকতে হবে। মাই ডিয়ার লিসনার, তোমরা নিশ্চয়ই এই কথাগুলো থেকে অনুপ্রাণিত হচ্ছ, কনফিডেন্স পাচ্ছ। এবং আমি আবারও বলছি, গুড নিউজ, আমাদের সাথে দেখা হওয়ার একটা প্রক্রিয়া তৈরি হয়ে যাচ্ছে। অলরেডি ঘোষণা চলে এসেছে। তোমরা সবাই প্রিপেয়ার থাকো, আমাদের সাথে হয়তো তোমাদের দেখা হবে। ওকে, এবার আসো। মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? বুঝিয়ে লিখো। মিওসিসকে আমি এটা একটু ইরেজ করে দিচ্ছি, আমাদের এদিকে জায়গা কম। তোমরা আশা করি পার্থক্য লেখার নিয়মটা বুঝে নিয়েছো। হ্রাসমূলক, দেখো মিওসিসকে হ্রাসমূলক প্রশ্নটা আমি আবার একটু বলছি। বিভাজন বলা হয় কেন? মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? এখানে হ্রাস শব্দের অর্থ তোমরা সবাই জানো, হ্রাস মানে কমে যাওয়া। ওকে, এবার তারপরেরটা আসো। অ্যালিল কি? অ্যালিল কি? এরপর আসো, সব জিন ক্যান্সার সৃষ্টি করে না কেন? সব জিন ক্যান্সার সৃষ্টি করে না কেন? ওকে, তারপর দেখো 23 নম্বর হচ্ছে জাতীয় পাখি দোয়েলের বৈজ্ঞানিক নাম কি? তোমরা বৈজ্ঞানিক নামগুলো শিখবে। জাতীয় পাখি নাম কি? এরপর আসো, মানুষের বৈজ্ঞানিক নাম কি? মানুষের বৈজ্ঞানিক নাম কি? আপাতত তোমাদেরকে এটা শেষ, 25টা দিচ্ছে, এই কয়টা তোমরা তৈরি করো, আর আগে যেগুলো হয়েছে সেগুলো রেডি করে রাখো। অ্যারেন কাইমা কি?
ওকে, এই পর্যন্তই থাক আসলে। তাহলে আমি আবার যেহেতু লিখেছি মুখে আবার তোমাদেরকে একটু উচ্চারণ বলে দিচ্ছি। টেন্ডন ও লিগামেন্টের মধ্যে পার্থক্য লিখো। আর যেগুলো ইংরেজি উচ্চারণ সেগুলো তোমরা ইংরেজির মতো করে বলার চেষ্টা করবে। এটা তোমাদের যখন তোমরা উচ্চ শ্রেণীতে যাবে, এর থেকেও মানে আরও বেশি পড়াশোনা করবে, তখন তোমাদের এই জিনিসগুলো খুব কাজে লাগবে। উচ্চারণটা অবশ্যই সঠিকভাবে বলবে। দেখো একটা কথা, যে আমরা বাসায় সবাই হয়তো আঞ্চলিকভাবে ভাষায় কথা বলি। ধরো কেউ বরিশাল, যাদের বাসা তারা আমরা বরিশালের মতো করে নিজেরা কথা বলছি, অথবা ধরো সিলেটে যাদের বাসা তারাও আমরা সিলেটের মতো করে আঞ্চলিক ভাষায় কথা বলছি। আর আঞ্চলিক ভাষাটা হচ্ছে কি অবভিয়াসলি খুব মিষ্টি, বা কথা বলে আনন্দ পাওয়া যায় নিজেরা যখন আমরা বলি। কিন্তু তুমি যখন বইয়ের ভাষার জন্য স্কুলে আসো, তুমি নিশ্চয়ই সেই আঞ্চলিক ভাষাগুলো ইউজ করো না, বা বইয়ে যখন লিখবে বা খাতায় পড়বে, আর খাতায় যখন লিখবে নিশ্চয়ই তুমি সেই আঞ্চলিক ভাষায় পড়ো না বা লিখো না। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই আঞ্চলিকতাটা লেখার সময় দূর করবে। এবং বিজ্ঞানের বিষয়ে তো অবশ্যই নয় যে সায়েন্টিফিক নেমগুলো আছে সেভাবেই লিখবে, ইংরেজি উচ্চারণগুলো ইংরেজির মতো করবে, আঞ্চলিকভাবে করবে না। এতে করে তোমার কিছুটা মানে অন্যদের থেকে তোমার মধ্যে একটা পার্থক্য তৈরি হবে, যে না এ কিছুটা বেটার, মানে আলাদা। তো কখনোই তোমরা, অনেকের খাতায় আমি দেখি বইয়ের ভাষা না লিখে তোমরা আঞ্চলিক ভাষায় লিখছো, এতে করে কিন্তু তুমি নম্বর পাচ্ছ না, ঠিক আছে? বা তোমার যে স্মার্টনেস সেটাও কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে না। সব কিছু পড়ার আগেও আমি কেন এই প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম, কারণ তোমরা একটু গুছিয়ে যাতে গুছানোটা শিখো। তোমরা নিশ্চয়ই এখন বড় হয়েছো, যেহেতু ক্লাস 10-এ তোমরা পরীক্ষা দিবে, অবভিয়াসলি তোমরা বড় হয়েছো। তোমরা এখন থেকে গুছিয়ে করো, যে কোনো কাজই হোক তোমরা গুছিয়ে করবে। এবং অবশ্যই লেখার ক্ষেত্রে আঞ্চলিকতাটা বাদ দিবে। এবং বলার ক্ষেত্রেও, কথা বলার সময়ও যদি ধরো তোমাদের নিজেদের মধ্যেও পরিবারে যারা ছোট আছে তারা তোমাদের দেখে শিখছে, তুমি তাদেরকেও আঞ্চলিকতাটা ধীরে ধীরে দূর করাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হোম, স্টে সেফ। এবং স্কুল খুললে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে, এবং সাথে আমরা এই পড়াগুলো বুঝে নিব, ঠিক আছে? আর তোমাদেরও যদি কিছু না বোঝার থাকে, মানে বুঝতে পারোনি, সেগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা বসবো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, আসসালামু আলাইকুম, কিপ ওয়াচিং আওয়ার ক্লাস অ্যান্ড গুড বাই।